করি, আপনার কাছে কোন মিউচুয়াল ফান্ডটা রেলিভেন্ট সেটা যদি আহ, বিশ্লেষণ করতে হয়, তাহলে প্রথমেই আহ, দেখতে হবে আপনার বয়স কত। কেননা বয়স নিয়ে, কেন বয়স, তার কারণ হচ্ছে আপনি যদি 30 বছর বয়স হন তাহলে আপনার আয় ব্যয় সঞ্চয়, আপনি যদি 40 বছর হন আয় ব্যয় সঞ্চয় 50 বছর, 60 বছর। আবার আপনার যে কর্মের যে আহ, কর্মজীবন কতখানি বাকি আছে, 30 বছর বয়সে হয়তো আপনার কর্মজীবনের 30 বছর বাকি আছে, কিন্তু 50 বছর বয়সে আপনার হয়তো 5 থেকে 10 বছর বাকি আছে। তো সেখানে সেইভাবে আপনার যে বিনিয়োগের উদ্দেশ্য এবং যেভাবে বিনিয়োগ করবেন সেটা নির্ধারণ হয়। তাই জন্য আমি প্রথমেই শুরু করি যে আপনার বয়স কত, এটা আমাদের জিজ্ঞেস করতে হবে। তো আমাকে যদি 30 সেকেন্ড দাও, আমি আমার প্রেজেন্টেশনটার প্রথম স্লাইডটা আমি দেখিয়ে দিই। আমি তাহলে দর্শকবৃন্দ ভালো করে বুঝতে পারবে। ঠিক। তো এই প্রথম স্লাইডটা আমার দেখাতে এটা বাধ্যতামূলক, এখানে কিছু ডিসক্লেমার আছে। প্রথমেই হচ্ছে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে অ্যাডভাইসের জন্য কথা বলবেন। আর যে নিচে বড় ডিসক্লেমারটা আছে, এটা হচ্ছে এমফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া থেকে ডিসক্লেমার। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। আপনি যখনই কোনো টিভি বা রেডিওতে মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেখবেন, হ্যাঁ, শেষে এই লাইনটা বলে। একদম বিধিবদ্ধ সতর্কীকরণ আর কি। হ্যাঁ। তো এবার এই বাধ্যতামূলক এই জিনিসটা পেরিয়ে আমরা হুম। প্রথম স্লাইডে যাব। সেটা হচ্ছে 30-এর দশক, মানে কারোর বয়স ধরে নিন 30 থেকে 40। তো আমরা বলি আপনি, আপনার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎকে সুরক্ষা রাখা। হুম। তার মানে আপনার পুঁজিটাকে বাড়াতে হবে। হুম। আপনার পুঁজিটাকে বাড়ানোর যে হার, সেটা উচ্চমানের হতে হবে। হুম। তার মানে আপনার বেশি ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনার বিনিয়োগ করতে হবে। 40-এর দশক হচ্ছে আস্তে আস্তে আপনার বয়স বাড়ছে, হুম। আপনার খরচও বেড়েছে, আপনার ভবিষ্যতের খরচও বাড়বে। হুম। ছেলেমেয়ের পড়াশোনা, হায়ার স্টাডিজ বলুন বা বিএ, এই এই খরচগুলো আছে। তারপর ধরে নিন মেডিকেলের খরচ থাকতে পারে, হয়তো বাবা মা শ্বশুর শাশুড়ি এই খরচগুলো থাকতে পারে। অনেক এইসব খরচগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেখানে কি আপনার যে পুঁজি আছে সেটাকে সুরক্ষাও রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। তাই জন্য আপনাকে ভারসাম্যপূর্ণ পদ্ধতি করতে হবে। হুম। ভারসাম্যপূর্ণ পদ্ধতি মানে ব্যালেন্সড, যেটাকে ব্যালেন্স, হ্যাঁ। ইংরেজিতে বলে ব্যালেন্স স্ট্র্যাটেজি। হুম। তার মানে আপনার ইকুইটিও রাখতে হবে গ্রোথের জন্য, আবার কিছু হাইব্রিড রাখতে হবে, ওর মধ্যে ইকুইটি ডেট আছে যেটা প্রোটেকশনের জন্য। হুম। এবার মানে বলি, ধরুন স্মল ক্যাপেও রাখলো এবং ফ্লেক্সি ক্যাপেও রাখলো, বা না, মাল্টি ক্যাপেও রাখলো। মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এগুলো সব হচ্ছে পিওর ইকুইটি। যেটা ওকে। হচ্ছে হাইব্রিড সেটা হচ্ছে ইকুইটি প্লাস ডেট, মানে ব্যালেন্সড অ্যাডভান্টেজ বা আচ্ছা, আপনার আচ্ছা, আচ্ছা। আরবিট্রাজ ওই টাইপের আর কি। আরবিট্রেজ, আচ্ছা, আচ্ছা। বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড যেগুলোকে মাল্টি বলে, অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, আচ্ছা। মানে যেটা ইকুইটিতে রাখে, ডেটে রাখে বা সোনাতে রাখে, ওই রকম আর কি। যেখানে আর কি আপনার সেফটিও আছে, গ্রোথও আছে, হ্যাঁ। দুটোই আছে, দুটো ব্যালেন্স করে। এবার দেখুন, যার বয়স 50-এর দশক যেরকম আমার, তো তার একটু কনজারভেটিভ একটা অ্যাপ্রোচ দরকার। তাই জন্য রক্ষণশীল হাইব্রিড, মানে হাইব্রিড মিউচুয়াল ফান্ডেও দু রকম, এই তিন রকম হয়, একটা অ্যাগ্রেসিভ, একটা ব্যালেন্সড, একটা কনজারভেটিভ। তো এখানে একটু কনজারভেটিভ হাইব্রিড ফান্ড দরকার। কিছুটা আপনার ডেট ফান্ড দরকার, যেগুলো হচ্ছে রেগুলার ইনকামের জন্য আপনি হুম। পুঁজিটা সুরক্ষিত রাখছেন, কিন্তু পুঁজিটা বাড়ছে। আর কিছু মুদ্রাস্ফীতি মোকাবিলায় আপনার একটু ইকুইটি থাকতেই হবে। দেখুন, হুম। ডেট হাইব্রিডের একটাই সমস্যা হচ্ছে এদের যে বৃদ্ধির হার, যেটা হুম। মানে রেট অফ রিটার্ন যেটাকে বলবো, সেটা কিন্তু অত উচ্চমানের নয়। আচ্ছা। উচ্চমানের নয় বলে আপনার মুদ্রাস্ফীতির বিনিময়ে আপনার পুঁজিটা কিন্তু বাড়বে না। না। সেই জিনিসটাকে আপনাকে ইকুইটিতে রাখতেই হবে, কিছু না কিছু, কিছু কিছু পার্সেন্টেজ আপনাকে রাখতে হবে ইকুইটিতে। এবার সেটা 50-এর দশকে যতখানি রাখবেন, আপনার বয়স 60-এর দশক পেরিয়ে গেল, হয়তো তার হুম। একটু কম রাখলেন। তো 60 আর 50-এ মোটামুটি আপনাকে একইভাবে দেখতে প্রায় হবে, প্রায় একই। একটু রক্ষণশীল ভাবে। খালি 60-এ হুম। কি হয়, 60-এর পর আপনার তো, ধরে নিন আপনি চাকুরিজীবী ছিলেন, তো এবার আপনার তো রেগুলার ইনকাম তো বন্ধ হয়ে গেল। এবার আপনার যে যা ইনভেস্টমেন্ট করা আছে, যা আপনার ক্যাপিটাল আছে, সেখান থেকেই আপনার ইনকাম দরকার। তো সেখানে আপনার ওই
আয়ের জন্য আপনার রেগুলার ইনকাম ফান্ড বলে, তারপর ধরে নিন আপনি সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান করতে পারেন আপনার ডেট হুম ফান্ড থেকে। হুম আর মুদ্রাস্ফীতি মোকাবেলার জন্য আপনার কিছু ইকুইটি দরকার হবেই হবে। হুম তো আমি বলবো আপনার বয়স, আপনার মিউচুয়াল ফান্ড কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য ঠিক, সেটা হুম বিচার করার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার বয়স কত। হুম অবশ্যই দেখতে হবে, সবসময় একটা জিনিস আছে, আপনার কাছে সঞ্চয় কত আছে। কেন হুম সঞ্চয় না থাকলে আপনি বিনিয়োগ করতে পারবেন না। আপনার কাছে যদি সঞ্চয় ঠিকঠাক থাকে, আপনি প্রথমে দেখবেন বয়স, কেননা বয়স মানে হচ্ছে রিস্ক টেকিং এবিলিটি যেটাকে বলে, আপনি হ্যাঁ। রিস্ক কতখানি নিতে পারবেন। তো এই বলেই, এই আশা করি এই প্রশ্নের উত্তরটা মোটামুটি একটু আমি ঠিক বোঝাতে পারলাম। তো স্যার, এটার সঙ্গে আরেকটা বিষয় আমি একটুখানি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে তার সঙ্গে কি তার কতটা তহবিল রয়েছে, কতটা জমা পুঁজি রয়েছে, সেটাও কি নির্ভর করে? না, সেরকম কিছু নেই। আপনি আপনার পুঁজি কতখানি আছে বা আপনার সঞ্চয় কতখানি আছে বা তহবিল কতখানি আছে, সেটা দিয়ে নির্ভর হবে আপনার কত পরে আপনার পুঁজি হবে। কিন্তু আচ্ছা। আপনার পুঁজির ওপর নির্ভরশীল নয় যে কোন মিউচুয়াল ফান্ডে কতখানি ঢালতে পারবেন, আচ্ছা, সেটা কোনো মানে যোগাযোগ শুরু নেই। করার কোনো নির্দিষ্ট কোনো পুঁজি নেই, আপনি যে কোনো হ্যাঁ, হ্যাঁ, জিনিস মানে পুঁজি দিয়ে শুরু করতে পারেন। মানে অনেকে ভাবেন একদম। যে একটা নির্দিষ্ট টাকা না থাকলে আমার শুরু করা ঠিক না। মানে শুরু করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় মানে দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলায় ছোটবেলায় ওই যে ওই আমাদের মাটির ঘড়া থাকতো না, হ্যাঁ 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 যেটা হ্যাঁ। ঠাকুরের আসনে রাখতো, যে রোজ এবার দেখবেন 1 বছর পর যখন ওটাকে ভাঙা হলো, হুম। তখন অনেক, তখনকার দিন এর অনুযায়ী অনেক টাকা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। তো আপনার সঞ্চয় হচ্ছে এটাই, রেগুলার ঠিক আপনাকে করে যেতে হবে। ঠিক ঠিক। রেগুলার আপনাকে ওটার মধ্যে কিছুটা ফেলে যেতে হ্যাঁ। হবে। ঠিক। তো এই নোটেই আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করাটা তো ঠিক আছে, শুরু করলাম। এবার তার গুণমান বিচার করবো কি করে, যে এইটা এই মিউচুয়াল ফান্ডটি ভালো, যে এখানে আমি বিনিয়োগ করি, এখানে বিনিয়োগ করলে আমার টাকা অনেকটাই অনেকাংশে সুরক্ষিত। মানে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড সুরক্ষিত বলেই জানি, কিন্তু মানে তার কি আলাদা মাপকাঠি আছে, যদি একটুখানি দর্শকদের বলেন। এবার আমি প্রথমেই একটা জিনিস সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনি যখনই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, মিউচুয়াল ফান্ডে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা আছে যে কোনো বিনিয়োগ মিউচুয়াল ফান্ডে সুরক্ষিত নয়। হুম। ওটা লেখা আছে মিউচুয়াল একদম। ফান্ড যা সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক, হ্যাঁ। যেটা আপনার ডেট ফান্ড হোক, ইকুইটি ফান্ড হোক, হাইব্রিড ফান্ড হোক, যেই ফান্ডই হোক, হুম এটা প্রথম আপনাকে মনে রাখতে হবে। হুম তার মানে কিছুটা রিস্ক সব ইনভেস্টমেন্টে থাকবেই থাকবে। হুম এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার যদি রিস্ক না থাকে আপনার রিটার্নও থাকবে না। আমরা আগের পর্বেও বলেছি, আপনি হুম। যদি কোনো বিনা চিন্তায় ঘুমোতে চান, তাহলে হ্যাঁ ব্যাংকে এফডি তে রাখুন, স্টেট ব্যাংক অফ হ্যাঁ ইন্ডিয়া হ্যাঁ। এফডি রাখুন, কিন্তু ওটার যা রিটার্ন পাবেন সেটা অনেক কম পাবেন। হুম। কিছু করার নেই, এবার ব্যাপার কিন্তু হচ্ছে আপনি ভবিষ্যতে রিস্ক আপনার খরচ কিন্তু তো কুলিয়ে উঠবে না তাতে। উঠবে না। তাই জন্য আপনি যদি রিস্ক না নিতে চান, তাহলে কিন্তু আপনার রিটার্নও হবে না। এটা হচ্ছে হুম প্রথম জিনিস মনে রাখতে হবে। হুম দ্বিতীয় জিনিস মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ড কোনটা ভালো কোনটা ভালো নয়, হুম এটা বিচার করতে গেলে হুম আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। হুম। তাই জন্য বলে যে আপনার যদি সময় না থাকে, আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যান, তাকে জিজ্ঞেস করুন। তার কাজই হচ্ছে এসব বোঝানো আপনাকে। আচ্ছা। সে বাধ্যতামূলকভাবে বোঝাতে হবে। তার হুম কাজ এটা নয় যে আচ্ছা আপনি বলুন যে কি করতে হবে, আপনি হুম বললেন ও অর্ডার নিয়ে নিল, ওই জন্য কমিশন পেলো, ওটা নয়। ওর কিন্তু কাজ হচ্ছে আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া। আপনার যদি প্রশ্ন থাকে, সব প্রশ্ন করবেন। কিন্তু আপনার যদি সময় থাকে এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডের ওপর যত রকম তথ্য আছে অনেক জায়গায় পাওয়া যায়। আগের পর্বেও আমি দেখিয়েছি ওই স্ক্রিনার হুম কিভাবে দেখতে হয়। এই হুম পর্বেও আমি দেখিয়ে দেবো কোন কোন হুম স্ক্রিনার আপনার ব্যবহার করতে পারেন, কিভাবে দেখতে হুম পারেন। খুব হুম সরল ভাবে আমি বুঝিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে যে দেখুন, মিউচুয়াল ফান্ড কোনটা ভালো খারাপ, আপনি আগে কিরকম পারফরমেন্স করেছে সেটার ভিত্তিতে যদি দেখতে হুম যান, হুম। তাহলে কিন্তু একটা বিপদ আছে। কেননা আগে যে ভালো করেছে সেটা যে ভবিষ্যতেও হবে, ভালো সেটা করবে তার কিন্তু কোনো। নিশ্চিত নয়। এবং একদম। এমফি এমফি যেটা মিউচুয়াল ফান্ড, যারা এএমসি তাদের বডি, হুম তারা হুম সবসময় বলে, সেবিও হুম বলে, যে হুম। পাস্ট পারফরমেন্স ইজ নট গ্যারান্টি অফ ফিউচার রিটার্ন। একদম। তাহলে লোকের প্রশ্ন হচ্ছে তাহলে করব কি,
কি হুম। কি দেখবো কি? আপনি হুম। যদি বলেন যে কোনোটাতেই কিছু নিশ্চিত তো নেই, তাহলে হুম। করব কি আর দেখবো কি? তাই না? হুম। তো এবার দেখুন, এগুলো কেন বলে? কেননা অনেকের ধারণা থাকে যে আমি ঢেলে এলাম চোখ বন্ধ করে, আমার তো এসেই ওটাই যাবে। পাবো। হুম। হ্যাঁ, এই যাতে এই ধারণাটা না হয় তাই জন্য এত এতবার এত কিছু বলে। ঠিক। হ্যাঁ, এবার দেখুন, এবার ধরে নিন আপনি একটা গাড়ি চালান বা স্কুটার হুম। চালান বা বাইক হুম। চালান। হুম। আপনি এত বছর চালিয়েছেন, কোনো সমস্যা দেয়নি। হুম। হয়তো একবার কিছু একটা সমস্যা দিয়েছে, তার মানে তো দিতেই এটা পারে। নয় যে বাইকটা খারাপ। তার হুম। মানে হুম। হুম। পরে যখন আমি বাইক কিনবো, এই যে বানায় হুম। উৎপাদক মানে ম্যানুফ্যাকচারার, তার বাইক হুম। আমি কিনবোই না, এরকম তো নয়। ঠিক ওই ব্যাপারটাও এখানে ঠিক। কিরকম দেখুন। আরেকটা জিনিস হচ্ছে, যে যত বড়, নিশ্চয়ই এত লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করছে, কিছু তো মান আছে, তাই জন্য এত একদম। বড়। একদম। কিন্তু এটা মানে নয় যে ওদের সব ফান্ডই খুব ভালো করবে, এটাও মানে নয়। না। তো আমি এবার দ্বিতীয় স্লাইডটা আমি দেখাই, আমাকে 30 সেকেন্ড দাও। এই কিছু এই যে স্লাইডে যেগুলো লেখা আছে, এগুলো আমি হুম। একটু স্ক্রিনারে আমি এখনই দেখিয়ে দেবো। হ্যাঁ, 2-3টে স্ক্রিনার আছে, ওইটার হুম। লিংক আপনার এপিসোডের নিচে যে ডেসক্রিপশন আছে ওখানেও দিয়ে দেবেন, তাহলে লোকের সুবিধা হবে। দেখুন, মিউচুয়াল ফান্ড কোনটা ভালো খারাপ এইগুলো দেখতে গেলে আপনাকে এই কটা জিনিস আপনাকে দেখতে হবে। প্রধানত প্রধানত প্রথম 3টে পয়েন্ট আর শেষের পয়েন্টটা দেখলেই আপনার মোটামুটি একটা আপনি আন্দাজ পাবেন। প্রথম হচ্ছে খরচ অনুপাত, এক্সপেন্স হুম। রেশিও। এক্সপেন্স রেশিও, হ্যাঁ। এটা কিন্তু সব মিউচুয়াল ফান্ডে আপনি পেয়ে যাবেন। কোথায় পাবেন? হুম। আমি একটু ধৈর্য ধরুন, আমি দেখিয়ে দেবো। এক্সপেন্স রেশিও যত বেশি হবে, হুম। তত আপনার কিন্তু আপনার রিটার্ন থেকে কাটছে। হ্যাঁ। তাই জন্য এক্সপেন্স রেশিও যে কম মানেই ভালো আর বেশি মানেই খারাপ, সেটাও নয়। না। কিছু দু রকম ফান্ড হয়, অ্যাক্টিভ প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে যেটা কোনো ওদের কাজ করতে হয় না, হুম। যেগুলো ইন্ডেক্স ফান্ড যেগুলোকে বলে, ওগুলোতে হ্যাঁ। দেখবেন এক্সপেন্স রেশিও খুব কম, হুম। 0.03%, 0.04%, 0.02% এরকম। আর যেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফান্ড, মানে ওদের কাজ করতে হয়, ওদের রিসার্চ করতে হয়, বাঁচতে হয় কোন কোম্পানিতে নিবেশ করব মানে বিনিয়োগ করব। আবার অনেক সময় এই কোম্পানি থেকে বিনিয়োগ থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক হুম। আছে। এইগুলো সব ম্যানেজ করতে হয়, তাই জন্য হুম। ওদের কাজ করতে হয়। তাই জন্য দেখবেন অনেক মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও আপনার 2% অব্দিও হতে পারে। সেবি নির্ধারণ করে দিয়েছে যে এর বেশি নিতে পারবে না। 2.25%-এর বেশি নেওয়া যায় না ফর অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড। ফর প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড 1%-এর বেশি নেওয়া যায় না। তার আচ্ছা। মানে এটা নয় যে সব অ্যাক্টিভই 2.25 করে, অনেক অ্যাক্টিভ আছে যেগুলো 0.5%-এও চলে। আবার এটা মানে নয় যে সব প্যাসিভই 0.0403%-এ হয়, অনেক প্যাসিভ ফান্ড আছে যারা 0.75%-এও আছে। তো এক্সপেন্স রেশিও একটা মানদণ্ড যেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা। মানে আমরুল যেটাকে বলে হচ্ছে এক্সপেন্স, দুটো সেম মানে একই ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে যদি দেখেন যে একটার কম একটার বেশি, আমার আমার প্রেফারেন্স হবে যেটা কম। হুম। দ্বিতীয় কথা হচ্ছে কতখানি সম্পদ পরিচালনা করছে, হুম। যেটাকে বলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এইইউএম। হ্যাঁ। যত বড় এইইউএম, তার মানে এটা স্পষ্ট যে এই মিউচুয়াল ফান্ডের ওপর অনেক অনেক লোকের ভরসা আছে। হুম। তাই জন্য ওটাই আমারও ভরসা আছে, মানে ওটা দেখে। হুম। যেরকম আমরা রাস্তার খাবারের দোকান ধরে নিন, যেগুলো ঠেলায় বিক্রি করে, দেখবেন কিছুতে ভিড় কম, কিছুতে ভিড় বেশি। হুম। আমরা সবাই জানি ওদের হাইজিনটা অত ভালো নয়, কিন্তু হুম। যেটা ভিড় বেশি সেটাই আমরা যাই। তার কারণ হচ্ছে জানি এখানে কোনো খাওয়ার বাকি থাকে না, মানে হ্যাঁ। সব শেষ বেঁচে হয়ে যায়, থাকবে না আর কি। সবই ফ্রেশ, সব ফ্রেশ বেশ। বানাবে, হুম। তাই না? তো ওই একই মনোবৃত্তি আমি বলবো এখানেও, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এত বড়, তার মানে হুম। ভরসা পাওয়া যায়। হুম। তৃতীয় হচ্ছে রিটার্ন। এবার রিটার্ন হচ্ছে আপনার শর্ট টার্ম রিটার্ন যেটাকে বলে, 1 বছর, 3 বছর, 5 বছর। লং টার্ম 10 বছর, 5 বছর, 10 বছর, কতখানি। এবার এরকমও আছে যে মিউচুয়াল ফান্ড দেখবেন 1 বছর, 3 বছরে খুব ভালো করেছে, কিন্তু হুম। 10 বছরে অত ভালো করেনি। না। আবার এরকমও আছে যেগুলো 10 বছরে খুব ভালো করেছে, কিন্তু বিগত 1 বছর, 3 বছরে অত ভালো করেনি। এবার আপনার যখন বিনিয়োগ করছেন, তখন আপনার ওই কি বলবো, দিগন্ত কত, বিনিয়োগের দিগন্ত কত, ইনভেস্টমেন্ট হরাইজন যেটাকে বলে, ওটা কত, সে তার উপর নির্ভর করবে আপনার এই এই বিচারটা। আমি বলবো দেখুন, ইকুইটি মানেই হচ্ছে লং টার্ম, মানে 5 বছর মিনিমাম,
5 বছর হলে আপনার 5 থেকে 10 বছরের যে রিটার্ন, রেট অফ রিটার্নটা দেখবেন, সেটাই আপনাকে দেখতে হবে। 1 বছরে কি হলো কি না হলো, 3 বছরে কি হলো কি না হলো, ওটা নিয়ে বিচলিত হবেন না। কিন্তু সেটাই। ধরে নিন আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডে রাখেন, ধরে নিন আপনার 1 বছর পরে টাকাটা লাগবে বা 2 বছর পরে টাকাটা লাগবে, তখন আপনি শর্ট টার্মটা দেখবেন যে 1 বছরে কত রিটার্ন দিয়েছে, তাই না? তো ওটা আপনার ওই বিনিয়োগের যে দিগন্ত আছে ওর ওপর নির্ভরশীল। এবার আমি লাস্ট পয়েন্টটায় যাই, যেটা হচ্ছে রিস্কোমিটার। এই জিনিসটা কিন্তু সেবি একটা বাধ্যতামূলক ব্যাপার। এটা একটা কালার কোড আছে রিস্কোমিটার, ওই আপনার স্পিডোমিটারের মতো। ওটা সব মিউচুয়াল ফান্ডে, ওটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বলে। ওটা দেখে আপনি বুঝবেন এটা হাই রিস্ক না লো রিস্ক। হুম। এটা করতে করেছে সেবি, তার কারণ হচ্ছে যাতে লোকজন একবারেই দেখে বুঝতে পারে এটা বিনিয়োগ করলে আমার রিস্ক কতটা, এইটুকু যাতে বুঝতে পারে। হুম। তো এইগুলো হচ্ছে প্রধান মানদণ্ড। এরপর যদি কেউ এর চেয়েও বেশি বিশ্লেষণ করতে চান, তাহলেও মিউচুয়াল ফান্ডের, সব মিউচুয়াল ফান্ডের এই জিনিসগুলো আছে। শার্প হুম। রেশিও আছে, আলফা আছে, বিটা আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। এগুলো আমার মনে হয় সাধারণ নিবেশকের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে আমার মনে হয় এগুলো তারা বুঝতেও পারবেন না এগুলো। বোঝা না, বুঝতে পারলেও কি হয় দেখুন, এইসব, এবার দেখুন আমি কত কত ভালো আটা ব্যবহার করছি একটা রুটি হুম। বানানোর জন্য, সেটা আমি দেখবো না, রুটিটা কত ভালো হচ্ছে সেটা দেখবো, ঠিক। তাই না? গাছে কি সার দিচ্ছি না গাছের ফলটা কিরকম, আমি বলবো আপনি একদম। ফলটা দেখুন। হুম। তাই জন্য হুম। এটা অত অত ইম্পর্টেন্ট নয় মানে সাধারণ বিনিয়োগকারীর জন্য। তো শেষে আমি বলবো যে আপনি মিউচুয়াল ফান্ড করার বিশ্লেষণ করার জন্য এই কটা জিনিস দেখুন। এবার আমাকে হুম। 1 মিনিট দিন, এটাকে শেয়ার বন্ধ করে আমি আপনাকে দেখাবো 1 দুটো স্ক্রিনার, এবং সেই হুম। স্ক্রিনারে কিভাবে আপনি দেখতে পারেন। এগুলো সবই ফ্রি স্ক্রিনার, আপনাকে একটু লগ ইন করে দিতে হবে, একটা ইউজার নেম তৈরি করে লগ ইন করে নেবেন, তারপর আপনি যত ইচ্ছে দেখতে পারেন। সেটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ভ্যালু রিসার্চ। এই ওয়েবসাইটের আচ্ছা। পুরো বর্ণনা এবং লিংক দিয়ে দেবো, এটা তুমি ডিসক্রিপশনে দিয়ে দিও, তাহলেই হুম। হুম। লোকের সুবিধা হবে। এই ওয়েবসাইটে যত রকম মিউচুয়াল ফান্ড আছে, ইনফ্যাক্ট হুম। এই ওয়েবসাইটটা কিন্তু যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা সবাই হুম। এই ওয়েবসাইট ব্যবহার করে, ভ্যালু আচ্ছা। রিসার্চ অনলাইন। এর মধ্যে সব ডিটেল থাকে, সব ডিটেল থাকে, এবং ফ্রি ভার্সনে সাধারণ বিনিয়োগকারীর জন্য যা দরকার সব পাবে, কোনো বিনি আচ্ছা। পয়সায় পাবে। তো এবার আমি একটা উদাহরণ উদাহরণ জন্য আমি একটা সিলেক্ট করে রেখেছি। এবার হুম। দেখুন এটাকে, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড স্ক্রিনার, ঠিক আছে? এবার এটার মধ্যে আমি ধরে নিন ফান্ড ক্যাটাগরিতে যদি যাই, তাহলে দেখবেন এই বিভিন্ন জিনিস আছে, ইকুইটি আছে, ডেট আছে, এগুলো ডেট সব আছে। হাইব্রিড কমোডিটিস। হ্যাঁ সব। এবার অল ইকুইটি, ইকুইটিতে ক্লিক করলেন দেখবেন বিভিন্ন রকম ইকুইটি আছে, আমি অল ইকুইটিতে ক্লিক করে রেখেছি। আচ্ছা। হুম। এবার ডেটেও যখন যাবেন বিভিন্ন রকম ডেট আছে, এগুলো সব আপনাকে প্রেজেন্টেশন দিয়ে দেবো, আপনি দর্শক বৃন্দর জন্য আপনি লিঙ্কেও দিয়ে দিতে পারেন, বা যেরকম ইচ্ছে আপনার যেরকম ভাবে দিয়ে দিতে পারেন। এই বিভিন্ন রকম আছে, তারপর হাইব্রিড আছে, তারপর কমোডিটি আছে। কমোডিটি মানে হচ্ছে সোনা রূপো এগুলো সব। হ্যাঁ, হলো। তো আমি ইকুইটি একটা সিলেক্ট করেছি, এর মধ্যে আমি সিম্পল একটা ফিল্টার করে দিয়েছি। এই যে আদার ফিল্টার্স এ রেটিং, আমি ভ্যালু রিসার্চ নিজেরা রেটিং দেয়, আমি 4 আর 5 নিয়েছি। আর ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড আমি খালি ওপেন এন্ডেড নিলাম, এবার ওকে করে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমি খালি অ্যাক্টিভ নিয়েছি, আমি প্যাসিভ নিইনি। প্যাসিভ হচ্ছে আচ্ছা। আপনার ইন্ডেক্স ফান্ডের মতো। হুম। 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 এবার দেখুন এটা এটা প্রথমে এলো। এবার এটার এটার যে ধরে নিন এটার এইউএম যেটাকে বলে, হ্যাঁ, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটা ডান দিকে থাকে। এটাকে আমি ক্লিক করলে কি হবে, সবচেয়ে বড় এইউএম যার তার থেকে শুরু হয়। সবচেয়ে বড় এখানে দেখাচ্ছে হচ্ছে পারাকপারিক ফ্লেক্সি হুম। ক্যাপ, প্রায় 1 লক্ষ কোটি টাকার ইউএম। তারপরে হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ, 75,000 কোটি টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, এরকম ভাবে চলতে থাকবে। আর এগুলো আমি সবই সিলেক্ট করেছি হচ্ছে ভ্যালু রিসার্চের 4 বা 5 রেটিং অনুযায়ী। ঠিক আছে, ওরা নিজেরা রিসার্চ করে বের করে, ওদের বিভিন্ন রকম প্যারামিটার আছে যেখান থেকে এগুলো করে। আচ্ছা। তো মোটামুটি এগুলো হচ্ছে ভালো মিউচুয়াল ফান্ড। দেখবেন এর মধ্যে এগুলো সব ইকুইটি, মনে রাখবেন আমি সিলেক্ট করেছি ইকুইটি। কেউ যদি ডেটে করতে চায় তাহলে ডেটেও এরকম স্ক্রিনার করতে পারে। এবার দেখুন এর মধ্যে ইকুইটিতে দেখুন প্রথমে একটা ফ্লেক্সি ক্যাপ আছে, একটা মিড ক্যাপ আছে, আরেকটা ফ্লেক্সি ক্যাপ, একটা ব্লু চিপ আছে, স্মল ক্যাপ আছে,
ভ্যালু ডিসকভারি, ব্লু চিপ, এমার্জিং ইকুইটি, কন্ট্রা, মাল্টি ক্যাপ, অনেক রকম আছে। হুম। তাই এর এই প্রথম পৃষ্ঠাতেই যা যা আছে না তাতেই আপনার হয়ে যাবে। এবার দেখুন একটাই অসুবিধা হচ্ছে, এটা পেইড ভার্সন নয় বলে এখানে আপনি যে 1 ইয়ার র্যাঙ্ক আছে, হ্যাঁ, হুম। এবার এটা এটা যদি চেঞ্জ করতে চান আরো কিছু করতে হয়, সেটা আমি এখন দেখাচ্ছি না। এই 1 বছরের রিটার্ন আমি বলবো না যে ভবিষ্যতের জন্য, মানে এই 1 বছরের রিটার্ন দিয়ে নির্ধারণ করবেন না। তাই জন্য আরেকটা স্ক্রিনার আছে, এটাকে আমি বন্ধ করে আমি আরেকটা স্ক্রিনার দেখিয়ে দিচ্ছি। আগের দিনও দেখিয়েছি, শার্পলি বলে। এটা দেখছেন sharply.in, আমি লিঙ্ক হ্যাঁ। পাঠিয়ে দেবো আবার। এটা মিউচুয়াল ফান্ড হ্যাঁ। স্ক্রিনার। এবার অ্যাড রুল, ধরে নিন আমি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, আমি করলাম ইকুইটি। ধরে নিন আমি করলাম ইকুইটি অল করে দিলাম। ঠিক আছে, যত রকম ইকুইটি আছে আমি করে দিলাম। হ্যাঁ, এর মধ্যে আমি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টপ হুম। 25% ফান্ড নিয়ে নিলাম। অনেক ফান্ড আছে, আমি টপ 25% যেগুলো আছে সেই ফান্ডটা নিলাম, করে অ্যাড রুল করে দিলাম। এই দেখুন, এবার দেখুন এখানে একটা সুবিধা হচ্ছে, 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার রিটার্ন আপনি দেখে নিতে পারবেন, একদম। এক্সপেন্স রেশিও দেখে নিতে পারবেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখে নিতে পারবেন। হুম। হুম। এখানে হুম। দেখুন সবচেয়ে বড় হচ্ছে পারাক পারিক, এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি, ফ্লেক্সি ক্যাপ, তারপর ইকুইটি হাইব্রিড, এগুলো সব একের পর এক। এর মধ্যে আপনার এক্সপেন্স রেশিও দেখে নিতে পারবেন। এর মধ্যে আপনার 5 বছরের রিটার্ন দেখুন, 3 বছরের রিটার্ন দেখুন, 1 বছরের রিটার্ন দেখুন। যেরকম আগেও বলেছিলাম, কারোর দেখে নিন, আপনি দেখবেন। এই ধরে নিন আমি ফ্লেক্সি ক্যাপ দেখছি দুটো, এটা ফ্লেক্সি ক্যাপ, এটাও ফ্লেক্সি হুম। ক্যাপ। এবার দেখুন পারাক পারিক 5 বছর রিটার্ন হচ্ছে 29%, এইচডিএফসি হুম। হচ্ছে 33%। হ্যাঁ, হুম। আর 1 বছরের রিটার্ন পারাক পারিক 16%, এইচডিএফসি 17%। তাই মোটামুটি হুম। একই রকম। পরে হ্যাঁ। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, যারা বিনিয়োগ করে তাদের খুব ফেভারিট একটা ফান্ড, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, ওটাকে আমি বের করছি। তো আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখুন এই 5 বছর দেখুন, পারাক পারিক আপনার 5 বছরের রিটার্ন হচ্ছে 29%। ঠিক আছে, এইচডিএফসি মিড ক্যাপ যেটা 3য় নম্বর ফান্ড, সেটার 5 বছর রিটার্ন 35%। এবার দেখুন 3 বছরের রিটার্ন, পারাক পারিক 23, এটা হচ্ছে 31। হুম। আর অথচ 1 বছরের রিটার্ন দেখুন, পারাক পারিক 16, আর এটা হচ্ছে 17। 13। এটা 13। 13, আচ্ছা, হ্যাঁ। না, তাই 13 এটা না, নয়, 17। এই আচ্ছা, যে 13, হ্যাঁ, 13, 13, 13। রাইট। তো এবার দেখুন সবের যে 1, 3, 5-এর কিন্তু আলাদা আলাদা হয়। এটা একদম। হচ্ছে একটা ভালো উদাহরণ যেখানে 3 বছর, 5 বছরের যে মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে সে কিন্তু 1 বছরে কম দিয়েছে। যতটা দীর্ঘমেয়াদী থাকা যায় আর কি। হ্যাঁ, এবার আপনার ব্যাপার হচ্ছে যে আপনি যদি দীর্ঘমেয়াদী দেখেন, সেই অনুযায়ী আপনি 5 বছরের রিটার্ন দেখুন। এটাই একদম। আবার কলাম অ্যাড করা যায়, যে 10 বছরও আচ্ছা। দেখতে পারি, ওইগুলো সব করতে পারি, বিভিন্ন রকম আচ্ছা। করা যায়। যাদের ইন্টারেস্ট থাকবে তারা করতে পারেন। এরকম ভাবে আপনি ডেট মিউচুয়াল ফান্ডও দেখে নিতে পারেন। হুম। আমি একটা ডেট মিউচুয়াল ফান্ডের উদাহরণ দিচ্ছি, আমি দাঁড়ান, আমি ডেট ডেট করলাম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করলাম ধরে নিন 25%। আমি ডেট নিলাম, সবগুলো ডেট নিলাম, তারপর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টপ 25% করলাম, রুল অ্যাড করলাম। এবার দেখুন এটা হচ্ছে পুরো ব্যালেন্স ডেট। অ্যাডভান্টেজ ফান্ড, আচ্ছা। হ্যাঁ, এবার দেখুন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, তারপর এইগুলো হচ্ছে ইউএম অনুযায়ী ওপর থেকে নিচ, মানে সবচেয়ে বড় থেকে ছোট। এবার আপনি যদি লিকুইড, আপনি যদি ডেট ফান্ড, যেটায় আপনার রিস্ক কম, আপনার একটা অ্যাসিওর দিয়ে আছে, দেখুন বিভিন্ন রকম ডেট ফান্ড আছে, এক্সপেন্স রেশিও অনুযায়ী আপনার রিটার্নও আছে। এবার ধরে নিন আপনি লিকুইড ফান্ড, যেটা একদম হুম। শর্ট টার্ম যেগুলোকে বলে, সেটা যদি আচ্ছা। দেখেন 7.3%, 7.4%। হুম। আবার একটু এই ব্যালেন্স অ্যাডভান্টেজ বলুন, আরবিট্রাজ বলুন, এই ব্যালেন্স অ্যাডভান্টেজ বলুন, ইকুইটি হাইব্রিড বলুন, হ্যাঁ, এগুলোতে রিটার্ন অনেক বেশি। মানে হাইব্রিড ডেট ফান্ডেও মোটামুটি 20-20%-এর উপরে রিটার্ন পাওয়া যায়। হ্যাঁ, ওটা একটু ইকুইটি থাকে, ইকুইটি অ্যান্ড ডেট। হ্যাঁ। এবার ধরে নিন আমি এটা একটু মডিফাই যদি করি, এবার ধরে নিন শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম ধরে নিন হ্যাঁ। 1 বছর থেকে 3 বছর, আমি লিকুইড লিকুইড করলাম, আল্ট্রা শর্ট করলাম, মানি মার্কেট করলাম, গিল্ড করলাম। আচ্ছা। এই দেখুন
এবার দেখুন এক্সপেন্স রেশিও আর এই 8.5%, মানে আপনার হুম। এফডির চেয়ে বেটার রিটার্ন দেয়। এক্সপেন্স আচ্ছা। রেশিও অত অত নয়, এই দেখুন টাটা মানি মার্কেট ফান্ড 0.16%, এক্সপেন্স রেশিও 8.3%, 1 ইয়ার রিটার্ন, আচ্ছা। 5 ইয়ার রিটার্ন 6.3%। তা আপনি এটা শর্ট টার্মের জন্য দেখছেন, 1 থেকে 3 হ্যাঁ। বছরের মধ্যে, তাই না? এক হুম। থেকে তিন বছরের আপনি রিটার্ন দেখবেন। এবার দেখুন এটা গ্যারান্টিড নয় যে অতখানি রিটার্ন পাবেন, কিন্তু হ্যাঁ। মোটামুটি আপনার একটা আন্দাজ থাকবে যে এরকম পেতে পারি। এই দেখুন, এগুলো হচ্ছে লিকুইড ফান্ড, মানি মার্কেট ফান্ড আর গিল্ড ফান্ড। এগুলো হচ্ছে খুব সেফ, কারণ এগুলো মানে ডিফল্ট হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ। তো এটা আরেকটা স্ক্রিনার, ঠিক আছে? এই দুটো উদাহরণ দিলাম, আমি একটা তৃতীয় স্ক্রিনারেরও আপনার লিঙ্ক পাঠিয়ে দেবো। তো ওর আচ্ছা। মধ্যেও লোকজন, এগুলো সবেরই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিনামূল্যে আপনি স্ক্রিন করতে পারেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। ঠিক। ঠিক। তা আমরা এই নোটেই তৃতীয় একটা প্রশ্নে চলে আসি, যে আমরা বারবার বলছি ডিউরেশন ডিউরেশন, কতটা সময়কাল, কতটা দীর্ঘমেয়াদী আপনার বিনিয়োগ হবে। তো সেটাই বলছি যে কতটা মিনিমাম দীর্ঘমেয়াদী হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা সাধারণ বিনিয়োগকারীদের আপনি বলতে চাইবেন যে এতটা করা উচিত। আমি বলবো, আপনি যদি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদী সবসময় চিন্তা করবেন। আগের পর্বে আপনি একটা মূল্যবান কথা বলেছিলেন যে একটা স্টাডিতে দেখা গেছে যে হুম। ইনভেস্টররা রাখে না বেশি দিন হুম। মিউচুয়াল ফান্ডে, 18 মাস থেকে, আমার মনে 18 হয় মাস। 18 মাস আপনি বলেছিলেন, 18 মাস। গড়ে 18 মাস রাখে, হুম। মানে রিটেল ইনভেস্টর। এবার 18 মাস রেখে তো আপনার 2 বছরও হলো না, তাহলে আপনি হ্যাঁ, রিটার্নটা সেটাই। পেলেন কোথায়? হুম। তাই না? তো আপনি যদি বিনিয়োগ করেন ভবিষ্যতের জন্য, তাহলে আপনি দীর্ঘমেয়াদী রাখবেন। এবং দীর্ঘমেয়াদী মানে দীর্ঘমেয়াদী, তার মানে হচ্ছে 5 বছর, 10 বছর, তার কম নয়। পাঁচ আচ্ছা। বছর এবং 5 বছরের বেশিকেই বলে দীর্ঘমেয়াদী। 5 বছরের কম দীর্ঘমেয়াদী নয়। একদম। তো আপনার ওটা হচ্ছে যদি ভবিষ্যতের জন্য। এবার ধরে নিন আপনার কিছু টার্গেট খরচ আছে। ধরে নিন আপনি এই ধরে নিন 2 বছর পরে আপনার ছেলে বা মেয়ের কোনো একটা পড়াশোনার জন্য একটা বড় লামসাম খরচ আছে। হুম। তো তাই জন্য আপনাকে তো ওখানে দীর্ঘমেয়াদী চিন্তা করলে হবে না। তো ওখানে না। কি করতে হবে, আপনাকে দুটো জিনিস দেখতে হবে। আমার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে কিনা, যতখানি আমি ডাকলাম, সেই ধরে নিন আমি 10 লাখ টাকা ঢাললাম বা 5 লাখ টাকা ঢাললাম, সেইটাকে সুরক্ষিত, প্রথম হচ্ছে সুরক্ষিত রাখতে হবে, ওটা থেকে যেন হুম। লোকসান না হয়। হুম। দ্বিতীয় হচ্ছে ওটার উপর কিছুটা বৃদ্ধি আমার চাই। হুম। তো তখন আপনি যে মিউচুয়াল ফান্ড নেবেন, সেটা কিন্তু ওই দীর্ঘমেয়াদীর চেয়ে অন্যরকম মিউচুয়াল ফান্ড। প্রথমটায় আপনি হয়তো পিওর ইকুইটি নিলেন, হুম। দ্বিতীয় ক্ষেত্রে আপনি হয়তো লিকুইড ফান্ড নিলেন, বা গিল্ড ফান্ড নিলেন, বা মানি মার্কেট ফান্ড নিলেন, বা হুম। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড নিলেন, বা হুম। কোনো একটা হাইব্রিড ফান্ড নিলেন যেখানে ডেটটা বেশি। হুম। তাই না? কেননা আপনার প্রথম জিনিস, প্রথমটাই হচ্ছে আপনার সুরক্ষা ভবিষ্যতের রাখা। জন্য, হুম। দ্বিতীয়টা হচ্ছে আপনার পুঁজি সুরক্ষা হুম। যাতে হয়। হুম। তো এবার যেটা আপনার দরকার সেই অনুযায়ী আপনি মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবেন। আপনার কি দরকার? আপনি যদি বলেন আমার পয়সাটা এখন আমার, এটা আমি ভুলে যাই, এটা যা হুম। আমি মিউচুয়াল ফান্ডে দিচ্ছি আমি ভুলে যাবো, তাহলে তো আপনি হুম। একদম দীর্ঘমেয়াদী চিন্তা। আপনার যদি সামনেই কোনো খরচ থাকে, আপনি 6 মাসের জন্য টাকাটা কোথাও সুরক্ষিত রাখতে চান, ইন্টারেস্ট রাখতে চান। এবার ধরে নিন আপনি দেখছেন, আমি যদি এফডি করি, এফডি 1 বছরের এফডি রেট হতে পারে 7%, কিন্তু হুম। 6 মাসের এফডি রেট দেখছেন 4%। 4% একদম। 4% হচ্ছে পার অ্যানাম, তার হুম। মানে ছ হুম। ছ মাসে আপনি তার অর্ধেক পাচ্ছেন। তাই না? তো হুম। আপনি বলবেন আমার চেয়ে এর চেয়ে বেশি কি কোথাও পাওয়া যায়? হুম। আপনি দেখুন কোন লিকুইড ফান্ড, মানি মার্কেট একদম। ফান্ড দেখুন, সেখানে কমপক্ষে আপনি 7-8% তো পাবেন বছরে, হুম। আর ওইটার অর্ধেক সময় অ্যাটলিস্ট 4% পাচ্ছেন। হুম। তার মানে 2%-এর তো ডবল পাচ্ছেন। হুম। সেটাই। তো এরকম ভাবে আপনাকে বিচার করতে হবে। ঠিক। তো আমি এই এটার ওপর আমি স্লাইডটা দেখাচ্ছি না, আপনাকে দিয়ে দেবো, আপনি পরে লিঙ্কে দিয়ে দেবেন, বা আপনার প্রেজেন্টেশনে দিয়ে দেবেন। স্যার এটা বলে, মানে মার্কেটের ভাষা যদি আপনি মানে অনেকে বলে যে ধরুন কেউ যদি দীর্ঘমেয়াদী 15 বছর থাকলেন, সে যদি আর কোনো ক্রমে 5টা বছর কাটিয়ে দিতে পারেন, 15 বছরের যা তার পুঁজি দাঁড়াবে 20 বছরে গিয়ে প্রায় তার দ্বিগুণের কাছাকাছি চলে যায়। এটা কেন বলে যে মানে শেষ 5 বছর 6 বছরই সব থেকে বেশি বাড়ে, গেইন করে? আর কারণ একটাই হচ্ছে, এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং।
কিন্তু এটা একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং দুটো জিনিস আছে এর মধ্যে। আপনি ধরে নিন আজকের তারিখে আপনি 10,000 টাকা দিলেন যে কোনো মিউচুয়াল ফান্ডে, ইকুইটি মিউচুয়াল ফান্ড ভালো একটা সিলেক্ট করে আপনি দিলেন। আপনি 15 বছরে, ধরে নিন 15 বছরে ওটা রিটার্ন দিল 12 থেকে 15, ধরে নিন 15% রিটার্ন দিল। আমি 12% আমি ধরে নিলাম। আমি নিফটির মানে আগে 20 বছরের রিটার্ন যত আছে সেই অনুযায়ী আমি বলছি 12%। তো 10,000 12%-এ কম্পাউন্ড করলে আপনার 15 বছরে একটা পুঁজি হবে। সেটাই যদি আরো 5 বছর বেড়ে যায়, অঙ্কের ফর্মুলা মানে গণিতের ফর্মুলা অনুযায়ী, ওই জন্যই আপনার হঠাৎ দেখবেন পুঁজিটা আরো বেড়ে গেল হঠাৎ ধাপ করে। কেননা এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। ঠিক। এটা এটা একদম সরল গণিত, যে কোনো কেউ এটা খাতায় কলমে করে নিতে পারবে বা ক্যালকুলেটর। এই এই সরল গণিতটাই লোকে বুঝতে পারছে না স্যার। 95% যারা বিনিয়োগকারী তারা 18 মাসের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছেন, এক্সিট করে হ্যাঁ, যাচ্ছেন। কারণ হচ্ছে বাদ বাকি। যখন আপনি বিনিয়োগ করেন, এটা এটা কেন হ্যাঁ। হয় আমি বলছি। কেননা আপনি যখন বিনিয়োগ করেন না, আপনি আপনি স্পষ্টভাবে বিচার করেননি যে কেন ওই বিনিয়োগটা করছি। অনেক সময় অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা হয় যে এই সময় বললো আচ্ছা কারোর থেকে একটা পরামর্শ পেয়ে বা ইয়ে পেয়ে বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি 1 লাখ টাকা ঢেলে দিলাম। তৎক্ষণাৎ যে ওই ওই সময় আপনি বললেন আমি 1 লাখ টাকা ঢেলে দিলাম, আপনি কিন্তু এটা দেখলেন না যে আমার আগামী 1.5 বছর 2 বছর 3 বছরে কি খরচা আসতে পারে হুম। এবং আমার আয় ব্যয় কিরকম আছে। এবার হতেই পারে যে আপনার এমার্জেন্সি হঠাৎ একটা খরচা এলো, তখন আপনি জবরদস্তি আপনাকে এই মিউচুয়াল ফান্ড থেকে বের করে নিতে হলো। হুম। আপনি চান না বের করতে, কিন্তু করতে হলো। এটাকে বলে ফিনান্সিয়াল প্ল্যানিং এর অভাব। হুম। এবং এই ফিনান্সিয়াল প্ল্যানিংটা যদি না থাকে, তাহলে দেখবেন এই হঠাৎ হঠাৎ এরকম ডিসিশন করে বিনিয়োগ যখন করে লোকে, তখনই ওই 18 মাসে বের করে নেয়। কেননা তারা ভেবে চিন্তে করে না। যদি ঠিক। ভেবে চিন্তে করেন, তাহলে একটা আগের পর্বে বলেছিলাম না, একটা এমার্জেন্সি ফান্ড, প্রথমে একটা এমার্জেন্সি ফান্ড বানান। একদম। এমার্জেন্সি ফান্ড মানে এমার্জেন্সিতে আপনার লাগবে। আমার এমার্জেন্সি আসল ফান্ড বিনিয়োগটা হাত পড়বে না। হ্যাঁ, এমার্জেন্সি ফান্ডটা বানানোর পরে আপনি বিনিয়োগ করুন, যেটা আপনার ইকুইটি বা এই কিছুতে। ঠিক। ঠিক। কেননা যখনই আপনার এমার্জেন্সি হবে আপনার কাছে এমার্জেন্সি ফান্ড আছে। হ্যাঁ, এটাও কিন্তু মনে রাখতে হবে, এমার্জেন্সি ফান্ড থেকে আপনি কিছুটা নিলেন, পরে কিন্তু সেটাকে আবার ভরপাই করতে আবার হবে। ভরে দিতে হবে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, ওটা খালি করে ওটাকে খালি দিলেন। করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, তখন এই এই যে এই ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে বলে। এটা যদি না হয় তাহলেই ওই সমস্যাটা হয় যে 18 মাসে আমাকে বের করে নিতে হলো। তো স্যার, এই এই নোটেই আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব, যে সকলে বলে যে এসআইপি করুন, সিপ করুন, সিপ করুন। তো সঙ্গে আরো দুটি কম্পোনেন্ট আছে, এসটিপি এবং এসডব্লিউপি, এই দুটোর বিষয় খুব একটা কেউ কিছু বলেন না। তো আমরা এসআইপির সঙ্গে সঙ্গে এই দুটো বিষয়ও একটুখানি আলোচনা করব, একটু সহজ করে, যাতে আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারে। তো আমাকে একটু 1 মিনিট দাও, আমি ওই একটা স্লাইড আমি বানিয়ে রেখেছি এটার জন্য, আমি ওটা দেখাই। দাঁড়াও। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তিনটেই আমি বুঝিয়ে দিচ্ছি কি কি এবং কি কিসের জন্য। হুম। প্রথমে বলি এসআইপি, সিস্টেম্যাটিক হুম। ইনভেস্টমেন্ট প্ল্যান। হুম। এটা মানে হচ্ছে নিয়মিত বিরতিতে বিনিয়োগ করে। হ্যাঁ। আপনি এসআইপি প্রতি মাসে করতে পারেন, প্রতি সপ্তাহে করতে পারেন, প্রতিদিনও করতে পারেন। আচ্ছা। এটার আপনি যদি চান আপনি প্রতি কোয়ার্টারেও করতে পারেন, যেরকম আপনার ইচ্ছে। আপনি যদি আচ্ছা। ভাবেন যে আমি প্রতিদিন করব, সেটাও আপনি করতে পারেন। ওকে। এবার আপনি যদি এটা কেন করে, এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। ওটার জন্য আমি তো জানি না মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। আমি চাই যাতে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগটা ঠিকঠাক দামে আমি কিনি। তার মানে হচ্ছে মার্কেট ওপরে যাক নিচে যাক, আমি যাতে প্রতি জায়গায় কিনতে থাকি, তাহলে কি আমার অ্যাভারেজটা ঠিকঠাক থাকবে। তো এটা হচ্ছে প্রথম প্রথম জিনিস, ওটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা হচ্ছে মানে একদম ডিসিপ্লিন ইনভেস্টিং। এটা একটা ওই আপনার আমরা যখন চাকরি করতাম বা চাকরি যারা করেন, হুম। তাদের যে মাইনেটা আসে ওটা কিন্তু পিএফটা কেটে আসে। পিএফটা কেটে আসে, হ্যাঁ। পিএফটা তো ইনভেস্টমেন্ট হয়ে গেল, হুম। কেটে এলো। ঠিক এসআইপিটা হচ্ছে ঠিক তাই। এটা হচ্ছে প্রতি মাসে
বাধ্যতামূলক ভাবে আমি বের করে দিচ্ছি একটা বিনিয়োগের ঠিক। জন্য। তাই জন্য একদম সুশৃঙ্খল বিনিয়োগ যেটাকে বলে এসআইপি, সেটা খুব হেল্প করে ওটা। এবার আসি এসটিপি আর এসডব্লিউপি, এই দুটি জিনিস কি। প্রথমেই আসি এসটিপি। এসটিপি আর কিছুই না, সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান। আমি একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন কারোর কাছে একটা পুঁজি আছে, কেউ বলল, হুম দাদা আমি 1 লাখ টাকা একটা মিউচুয়াল ফান্ডে দিতে চাই। হ্যাঁ, 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে দিতে চাই, একটা দুটো ওরকম নয়, ধরে নিন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলবো। এবার সমস্যা হচ্ছে যে আমি আজকেই 1 লাখ টাকা, আমি ধরে নিলাম আমি দু তিনটে মিউচুয়াল ফান্ড আমি শর্টলিস্ট করেছি। ধরে হুম নিন একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে স্মল ক্যাপ, আর একটা হুম হচ্ছে মিড ক্যাপ। বা হুম আমি ওইসব না করে আমি দুটো ফ্লেক্সি ক্যাপ করে নিয়েছি। একটা ধরে নিন দুটো কোম্পানির আলাদা আলাদা হুম দুটো ফ্লেক্সি ক্যাপ করে নিয়েছি, আমি দেখে নিয়েছি। তাহলে কি দুটো কোম্পানি করলে কি হয়, ওদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি একটু আলাদা আলাদা তো। আর হুম ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে সব রকম ক্যাপের ওপর চলে, মাল্টি হুম মানে আপনার স্মল মিড লার্জ সবের ওপরই চলে। তাই জন্য সবকিছু মোটামুটি মার্কেটটাকে একটু কভার করে নিলাম। হুম এবার ধরে নিন, এবার আমার কাছে হচ্ছে, দাদা আজকেই কি 50,000 এর মধ্যে ঢুকিয়ে দেবো, কবে ঢোকাবো? না, আজকে হুম তো মনে হচ্ছে মার্কেটটা অনেক উঁচুতে হয়ে গেছে, এখন যদি ঢোকাই কিছুই নয়, আমি তো দীর্ঘমেয়াদী। কিন্তু এখানে কি করা যায় সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি দুটো মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডে 50,000 করে ঢালবেন, এবং ওই লিকুইড ফান্ড থেকে আপনি হুম। একটা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করলেন ওদেরই ফ্লেক্সিক্যাপ ফান্ডে আচ্ছা। প্রতিদিন। উদাহরণ দিচ্ছি, ধরে নিন দুটো মিউচুয়াল ফান্ড আপনি চুজ করেছেন, একটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ আর একটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, যেটা হুম। ওই স্ক্রিনারে আগে দেখলাম না, এই দেখাচ্ছিলেন, দুটো। হ্যাঁ। এটা কিন্তু উদাহরণের জন্য আমি নিচ্ছি, আমি এটা বলছি না যে এই দুটোতেই ওই আপনি করুন। দুটোতেই করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো কি করব, আমি পারাক পারিক, ওই ওই মিউচুয়াল ফান্ড হাউসের একটা লিকুইড ফান্ড আছে, পারাক পারিক লিকুইড ফান্ড, ওটায় আমি 50,000 টাকা আগে ঢালবো। এইচডিএফসিরও একটা লিকুইড ফান্ড আছে, ওটায় হুম 50,000 আমি ঢালবো। লিকুইড ফান্ডের জায়গায় আপনি মানি মার্কেট ফান্ডও দিতে পারেন, আল্ট্রা শর্ট টার্ম ফান্ডেও দিতে পারেন, আমি উদাহরণের জন্য আমি লিকুইড ফান্ড দিলাম। এবার আমি কি করব, এটাকে তো ঢাললাম, ঢেলে আমি করব কি, আমি প্রতিদিন প্রতিদিন আমি 500 টাকা করে এসটিপি করব, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, এক 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 একটার ফ্লেক্সি ক্যাপে। তার মানে হুম প্রতিদিন কি হবে, পারিক মিউচুয়াল লিকুইড ফান্ড থেকে 500 টাকা বের করা হবে, হুম। করে 500 টাকাটা পারিক ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করা হবে। চলে যাবে, হ্যাঁ। মানে একটা থেকে বিক্রি করে আরেকটা কেনা হলো। সেরকম ভাবে এইচডিএফসি লিকুইড ফান্ড থেকে আজ 500 টাকার বিক্রি হবে, আর পাঁচশো হুম। টাকাটা ওখানে বিনিয়োগ করা হবে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে। আচ্ছা। তাহলে এটা 500 500 500 করে হচ্ছে 50,000। তার মানে 100টা দিনে আমার হুম। পুরো 50,000টা বেরিয়ে ওইখানে বিনিয়োগ হয়ে চলে যাবে। যাবে, হ্যাঁ। এবং এটার একটা ভালো জিনিস হচ্ছে যে আপনার যতখানি বাকি থাকবে প্রতিদিন কিন্তু আপনার ইন্টারেস্ট কামাচ্ছে ওই লিকুইড ফান্ডে। আচ্ছা। আপনি দেখবেন 100 দিনের পরেও আপনার 50,000 টাকার থেকেও একটু বেশি পড়ে থাকবে, পড়ে আছে, আচ্ছা। পড়ে আছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে কি, আপনার কি হলো, মাছের তেলে মাছ ভাজার মতো। মানে হ্যাঁ। আপনি ইন্টারেস্টও কামালেন, আর 100 দিনের রুপি কস্ট অ্যাভারেজিংও করে নিলেন, এসআইপি করে নিলেন মোটামুটি। হুম। আপনি না হলে এসআইপি কি করে করতেন? এসআইপি করার একটা উপায় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে করা। তার মানে হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে রোজ খেয়াল করে 500 টাকা রাখতে হবে, বা রাখতেই হবে, হ্যাঁ। ওই 50,000 টাকাটা আলাদা করে মনে রাখতে হবে যে এই পঞ্চাশ হাজার হ্যাঁ। টাকাটা ওটার জন্য। আর ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে আপনার বছরে 2.5 থেকে 3% পান, ইন্টারেস্টও পাচ্ছেন না। আর এটার মাথা খারাপ হয়ে যাবে, আরে এই 50,000 তো ওটার জন্য, আপনি মনে রাখবেন কি করে? তার চেয়ে ঠিক। বেটার হচ্ছে আপনি এখানে লিকুইড ফান্ডে দিয়ে এসডব্লিউপি করে দিন, চোখ বুজে ওটা হতে থাকবে, তাই না? হয়ে গেল, হ্যাঁ, সেটাই। বলে এসডব্লিউপি। এবার এটা উল্টো করা যায়, আপনি ইকুইটি থেকে আচ্ছা। ডেটেও আনতে পারেন। হুম। যেরকম আপনার মানে এসডব্লিউপি আর কিছুই নয়, এসডব্লিউপি হচ্ছে আচ্ছা। আপনার এসআইপি, কিন্তু এসআইপির যে মূলটা মানে সূত্রটা, সেটা আরেকটা ফান্ড থেকে, হুম আপনার ব্যাংক থেকে নয়। এটা হচ্ছে এসডব্লিউপি। আচ্ছা, এই এসটিপি। এবার হুম। বলি এসডব্লিউপি। হ্যাঁ। এসডব্লিউপি হচ্ছে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। হুম এটা হচ্ছে অনেকখানি
যেরকম মিউচুয়াল ফান্ডে, মিউচুয়াল ফান্ড বলছি, ফিক্সড ডিপোজিটে অনেকে রাখে না, যে কোয়ার্টারলি আমার পেমেন্ট দরকার, একটা হ্যাঁ, ইন্টারেস্ট পেমেন্ট দরকার, একটা হ্যাঁ, ইনকাম দরকার, হ্যাঁ, হ্যাঁ। বা মান্থলি একটা দরকার। ঠিক ওই রকম ওরকমই আপনি সিস্টেমেটিক উইথড্রল মানে হচ্ছে আপনার কোথাও কোনো একটা মিউচুয়াল ফান্ডে রাখা আছে টাকা, সেখান থেকে আপনি আয় করতে চান, মানে আপনার দৈনন্দিন খরচের জন্য। আপনি এসডব্লিউপি আপনি ডেইলিও আনতে পারেন, মানে প্রতিদিন আপনার কাছে 2,000 টাকা ঢুকছে আপনার ব্যাংকে, বা আচ্ছা। প্রতি সপ্তাহে ঢুকছে 10,000 টাকা, বা প্রতি মাসে ঢুকছে 50,000 টাকা, হুম, যেটা আপনি যেরকম ভাবে করবেন। তো এটা এটা সুবিধা কি হচ্ছে, আপনার যতখানি পুঁজি বাকি রইলো ওই হুম, মিউচুয়াল ফান্ডে, ওটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সে হুম, ডেট হোক বা ইকুইটি হোক, ওটা রিটার্ন আসছে, আর হুম। আপনার যতখানি দরকার ঠিক ততখানি আপনি বের করছেন। তো ঠিক। এটা হচ্ছে আপনার অবসরপ্রাপ্ত যারা আছে তাদের জন্য বেশি লাভবান, বা যারা নিয়মিত আয়ের জন্য আর কি চান। তো এই তিনটে হচ্ছে এসআইপি, এসডব্লিউপি, এসটিপি, এগুলো সব মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারবেন। এবং হুম, এতে মানে এটা এখন মানে অনেকেই করছে, কেননা ব্যাংকের ইন্টারেস্ট রেট এত কম যে ব্যাংকে হুম, রেখে আমি এসআইপিটা ঠিক মাথায় আমার কাজ করবে না, বুঝতে পারছেন হুম, তো? আর এসআইপির একটা অসুবিধা হচ্ছে, আপনি যদি ডেইলি এসআইপি করতে চান, ডেইলি এসআইপি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মনে রাখতে হুম। হবে আপনাকে কত ডেইলি যাচ্ছে। তো ঠিক। আপনি কি করবেন, আপনি মান্থলি এসআইপি করে দেন, প্রথমে মাইনা পেলেন, করে দিন মান্থলি। কিন্তু ডেইলি করলে কি আপনার ওই রুপি কস্ট অ্যাভারেজিংটা অনেক বেশি হয়। ঠিক। তো ধরে নিন আপনি মাইনা পেলেন, মাইনা থেকে যেটা এসআইপি করার সেটা আপনি লিকুইড ফান্ডে ঢেলে দিলেন, লিকুইড হুম। ফান্ড থেকে প্রতিদিন আপনি একটা এসটিপি করে দিন আপনার ইকুইটি ফান্ডে, ঠিক। ইন্টারেস্টও পেলেন, রুপি কস্ট হুম। অ্যাভারেজিং হলো, দুটোই হলো, মানে মাছের তেলে মাছ ভাজা। ঠিক। তো আহ, আমার মনে হয় দর্শক বন্ধুরা আহ, আজকে শুধুমাত্র এসআইপি করুন, এসআইপি করুন করার থেকে আরো দুটো খুব ভালো অপশনের, মানে দুটো একটা ভালো বিকল্প কি হতে পারে এসআইপি, সেটা নিয়েও যথেষ্ট একটা ভালো আমার মনে হয় দিক খুঁজে পেলেন। আহ, আমার মনে হয় স্যার অনেকেই এই বিষয়টা হয়তো জানবেন না বা জানেন না। তো আজকে আমার মনে হয় তাদের সুবিধাই হলো। আমি আমি আপনাকে হলফ করে বলতে পারি অধিকাংশ মানুষ এসটিপি বা এসডব্লিউপি সম্পর্কে হয়তো সম্যকভাবে ওয়াকিবহাল নন। তো তারা আজকে যথেষ্ট উপকৃত হলেন বলে আমার বিশ্বাস। যে মিউচুয়াল ফান্ডের আরো অনেক দিক, অনেক আহ, বিশদে আমরা আলোচনা করলাম, অনেক বিশদে আলোকপাত করা গেল। আহ, আশা করি আমাদের দর্শক বন্ধুদের এতে যথেষ্ট উপকারী হবে। তো আপাতত আমরা আমি একটা শেষে একটা বলতে চাই, যে এটা হুম, দর্শক বিন্দুদের জন্য, আপনাদের জন্য, যদি কোনো প্রশ্ন থাকে, দেখুন আমি এক্সপার্ট নই, কিন্তু যদি প্রশ্ন থাকে আপনি আপনারা কমেন্টসে লিখতে পারেন। আমি চেষ্টা করব যতখানি পারা যায়, আমি প্রশ্নের উত্তর ওই কমেন্টসেই আমি দিয়ে দিতে চেষ্টা করব, যতখানি পারা যায়। ঠিক আছে। তাহলে আমরা এই নোটেই শেষ করছি। যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো আপনারা বিশেষ কিছু সম্পর্কে মানে বিশেষ কোনো দিক সম্পর্কে জানতে চান, আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে আপাতত এই পর্যন্তই। সামনের সপ্তাহে আবার আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর নতুন পর্ব নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকুন। নমস্কার।